এটা ওদের একটা ধারণা থাকে যে বায়োলজি তো নোট আছে, মুখস্থ করে চালিয়ে দেবো। এটা কি ঠিক বায়োলজির ক্ষেত্রে বা জীবন বিজ্ঞানের ক্ষেত্রে? প্রথম কথা, আমরা মুখস্থ করি কেন? যে জিনিস আমাদের ভালো লাগে না সেটাই আমরা মুখস্থ করছি। তাহলে এই জীবন কথার মধ্যেই আছে কেমিস্ট্রি। আর কেমিস্ট্রি তোমাদের ভালো লাগে, বং মিস্ট্রি মানে কেমিস্ট্রি থেকেই শুরু। লাইফ অর্থাৎ জীবন, জীবনটা একটা কেমিস্ট্রি। জীবন বিজ্ঞানের একটা সুবিধেও হচ্ছে এটা আমরা চোখের সামনে দেখতে পাই। কেমিস্ট্রিতে কিন্তু ওই জিনিসটা হয় না। সেটা না দেখেও যদি এত ইন্টারেস্ট পেতে পারি, তাহলে যে জিনিস দেখতে পাচ্ছি সেটা কেন ভালো লাগবে না? আপনি দীর্ঘদিন পড়াচ্ছেন স্যার, এখনো কলেজে পড়াচ্ছেন, আপনি কোনটা প্রেফার করবেন? বায়োলজি কিংবা জীবন বিজ্ঞানে নোট দেওয়াটা প্রেফার করবেন, নাকি তাদের বলবেন যে বইটা একটু খুঁটিয়ে পড়ো? আমরা হয়তো এই পড়াশোনা করছি 9, 10, 11, 12 কিছু না কিছু নাম্বার পেয়ে যাচ্ছি, কিন্তু তোমরা জানো নিশ্চয়ই বর্তমানে 11, 12 এমসিকিউ শুরু হয়ে গেছে। ঠিক। তাহলে আমি যদি আজকে মুখস্থ করে পড়া শুরু করি, তাহলে কিন্তু আমি ভুল এমসিকিউ অ্যান্সার দেবো। তার মানে আমরা যদি এখন থেকে এই ধারণাটা পরিবর্তন না করি যে আমরা মুখস্থ করে পড়বো না, বুঝে পড়বো, তাহলে কিন্তু আমরা ভবিষ্যতে এই বিজ্ঞান নিয়ে আর কখনো এগোতে পারবো না। স্টুডেন্টদের সবার একটা কোয়ারিজ থাকে যে স্যার ক্লাস 11 থেকে নিটের প্রিপারেশন কিভাবে নেব? যারা ফ্লাওয়ার ডিসেকশন করতে পারে, বৃত্তিকে আলাদা করতে পারে, দলমণ্ডল আলাদা করতে পারে, দেখা গেছে তারা ভালো সার্জন হয়। বাংলা মিডিয়ামের স্টুডেন্টরা যারা মেডিকেলের যারা এক্সাম দিতে চায়, ওরা এনসিইআরটি পড়বে নাকি তাদের বোর্ডের জন্য তারা বাংলা বইটা পড়বে? লাইফ সায়েন্স কিংবা বায়োলজি, বেশিরভাগ স্টুডেন্টের ছোটবেলা থেকে একটা ধারণা থাকে যে এই সাবজেক্টটাতে বেশি মুখস্থ করতে হয়। জাস্ট কিছু জিনিস মুখস্থ করে নাও, স্যারের নোটপত্র একটু মাগাপ করে নাও, পরীক্ষায় সেগুলো গিয়ে নামিয়ে দিয়ে আসো, নাম্বার পেয়ে যাও, ব্যাস। কিন্তু আমরা তো বলছি জীবন বিজ্ঞান, তাহলে সাবজেক্টটার মধ্যে কোনো সায়েন্সের, বিজ্ঞানের একটা ছোঁয়া রয়েছে, তাহলে আমরা কেন একে ইতিহাসের মতো মুখস্থ করব? তো এই ব্যাপার নিয়ে আমরা আজকে অ্যাকচুয়ালি আলোচনা করব। সত্যিকারে কি লাইফ সায়েন্সকে এইভাবে পড়া উচিত, বায়োলজিকে এইভাবে পড়া উচিত, নাকি একটু বুঝে শুনে পড়া উচিত? আমার সঙ্গে আজকে রয়েছেন কাঁথি প্রভাত কুমার কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, বোটানি ডিপার্টমেন্টের প্রফেসর ডক্টর অভিক সামন্ত স্যার। স্যার দীর্ঘদিন কাঁথি কলেজে পড়াচ্ছেন এবং স্যার জাপানের কোবে ইউনিভার্সিটির ভিজিটিং প্রফেসর। স্যার বায়োলজি নিয়ে দীর্ঘদিন চর্চা করছেন। তো স্যারের কাছ থেকে আজকে আমরা জেনে নেব যে সত্যি সত্যি বায়োলজি কিংবা লাইফ সায়েন্স কি এইভাবে পড়া উচিত। স্যার, প্রথমে আপনাকে ধন্যবাদ আমাদের বং মিস্ট্রিতে সময় দেওয়ার জন্য। প্রথমেই ধন্যবাদ জানাই বং মিস্ট্রিকে আমাকে এখানে ডাকার জন্য, বিশেষ করে তোমাকে, নান্টুকে। অনেক দিন থাকি তোমার সঙ্গে আমার আলাপ, আজকে এখানে আসতে পেরে আমারও ভালো লাগছে। এরকম একটা বিষয় নিয়ে যে আলোচনা করার জন্য আমিও খুব খুশি যে এরকম একটা বিষয় তুমি জানতে চেয়েছো আমার কাছে। প্রথমেই আমি ছোট একটা জীবনের অভিজ্ঞতা দিয়ে শুরু করতে চাই। অনেকের ধারণা আছে যে জীবন বিজ্ঞানটা আমি শেষে পড়াশোনা করব, মানে আমরা ফিজিক্স, কেমিস্ট্রি খুব ভালো লাগে, তারপরে আমি জীবন বিজ্ঞানটা পড়াশোনা করব। তো সেই হিসাবে আমারও কিন্তু ফিজিক্স, কেমিস্ট্রি পড়ার ইচ্ছে ছিল, কিন্তু বায়োলজিটা সৌভাগ্যক্রমে হোক দুর্ভাগ্যক্রমে হোক বায়োলজি নিয়েই পড়াশুনো করি। আমিও ক্লাসে যখন পড়াশোনা শুরু করতাম, আমাদের শিক্ষকরা যেমন নোটস দিতেন সেভাবেই পড়াশোনা শুরু করতাম। পরে মনে হলো যে এইভাবে পড়াশুনো করলে আমার ভালো লাগছে না, তাই নিজের মতো করে একটু পড়াশোনা শুরু করেছিলাম। সেখান থেকে কিছু অভিজ্ঞতা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর যারা বিশেষ করে ছাত্রছাত্রী আছো, জীবন বিজ্ঞানের ছাত্রছাত্রী, তোমাদের উদ্দেশ্যেই আজকের যদি আলোচনা তোমাদের ভালো লাগে, আশা করি তোমাদের ভবিষ্যতের ক্ষেত্রে এই বিষয়টা বিজ্ঞানের মতো করে পড়বে, সেই আশা রেখেই আমাদের এই আলোচনা শুরু হবে। ঠিক ঠিক স্যার। প্রথমেই জীবন বিজ্ঞান এই কথাটা, লাইফ সায়েন্স ইংরেজিতে জীবন বিজ্ঞান, লাইফ অর্থাৎ জীবন, জীবনটা একটা কেমিস্ট্রি। কারণ জীবনটা শুরু হয়েছে কোথা থেকে? জলে জীবন হয়েছে, আমরা সবাই জানি, কারণ আমাদের শরীরে বেশিরভাগ জল। সারাদিন যদি জল না খাই আমরা মারা যাব। তার মানে জলটা যদি না জানি, জলের কেমিস্ট্রি না জানি, তাহলে জীবন আমরা জানতে পারবো না। ঠিক সেভাবে জীবনের উৎপত্তি জানতে গেলে আমাদের জানতে হবে কেমিস্ট্রিতে কি ছিল, সেই সময় কি ছিল। কার্বন ছিল, হাইড্রোজেন ছিল, নাইট্রোজেন ছিল, সেখান থেকে জীবনের উৎপত্তি। তাহলে এই জীবন কথার মধ্যেই আছে কেমিস্ট্রি। আর কেমিস্ট্রি তোমাদের ভালো লাগে, বং মিস্ট্রি মানে কেমিস্ট্রি থেকেই শুরু। হ্যাঁ, আমি মনে করি যদি বায়োলজিকে ভালো লাগতে হয় তাহলে তোমাদের কিন্তু রসায়নটা ভালো করে বুঝতে হবে। আশা করি স্যার তোমাদের রসায়ন খুব ভালো বোঝান, এবং সেখান থেকেই কিন্তু আমাদের বিজ্ঞানটা শুরু হয়। কারণ আমার মতে জীবন বিজ্ঞানটা পড়া শুরু উচিত কেমিস্ট্রি থেকে, তাহলেই কিন্তু বিজ্ঞানের প্রতি, বিশেষ করে জীবন বিজ্ঞানের প্রতি তোমাদের ধারণাটা পরিবর্তন হবে, এবং তোমরা জীবন বিজ্ঞানটাকে অন্য বিজ্ঞানের মতোই ইন্টারেস্টিং করে পড়বে। ওদের যেটা স্যার দেখেছি আমরা যে স্যার ওদের একটা মুখস্থ করার টেন্ডেন্সি থাকে, যে না বুঝে যেরকম হোক খালি হচ্ছে মুখস্থ করে আমি চালিয়ে দেবো,
পরীক্ষায় মোটামুটি নামিয়ে দিয়ে এলে নাম্বার পেয়ে গেলে ও ভাবে যে জীবনবিজ্ঞানে অনেক কিছু জানে। মানে ওই যে স্যার আমরা যখন পড়াশোনা করতাম যে একটা জিনিসকে বুঝে শুনে একটা পড়বো, ভালো করে বুঝবো, তারপরে আন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার করে, মুখস্থ তো সবই করতে হয়, কিন্তু স্যার একটা বুঝে পড়া, তারপরে মুখস্থ করা, মনে রাখা, আর একদম না বুঝে পড়ে চলে যাওয়া, তো এটা কি ঠিক বায়োলজির ক্ষেত্রে বা জীবনবিজ্ঞানের ক্ষেত্রে? স্টুডেন্টদের আমি দেখেছি যে এটা ওদের একটা ধারণা থাকে যে লাইফ সায়েন্স তো, জীবনবিজ্ঞান, বায়োলজি তো নোট আছে, মুখস্থ করে চালিয়ে দেবো। অ্যাকচুয়ালি কি ওই রকমভাবে হিস্ট্রির মতো মুখস্থ করে যাওয়াটা, না বুঝে পড়াটা ঠিক? একদমই নয়। প্রথম কথা, আমরা মুখস্থ করি কেন? যে জিনিস আমাদের ভালো লাগে না সেটাই আমরা মুখস্থ করি। ঠিক ঠিক। কেমিস্ট্রি আমরা মুখস্থ করে পারি না কেন? কারণ আমরা সেটা বুঝতে হয়, না বুঝলে আমরা শূন্য পেয়ে যাব। ম্যাথমেটিক্স মুখস্থ করতে পারি না কেন? না সেটা না ঠিক ইকুয়েশন লিখলে 0 পাবো। ঠিক। কিন্তু আমাদের ধারণা হয়ে গেছে বায়োলজিটা মনে হয় না বুঝে যদি লিখে ফেলি তাহলে কিছু না কিছু নাম্বার পেয়ে যাবো। এর মুশকিলটা হচ্ছে কোথায়? আমরা হয়তো এই পড়াশোনা করছি 9, 10, 11, 12, কিছু না কিছু নাম্বার পেয়ে যাচ্ছি, কিন্তু তোমরা জানো নিশ্চয়ই বর্তমানে 11, 12 এমসিকিউ শুরু হয়ে গেছে। ঠিক। তাহলে আমি যদি আজকে মুখস্থ করে পড়া শুরু করি তাহলে কিন্তু আমি ভুল এমসিকিউ অ্যান্সার দেবো। শুধু তাই নয়, আমাদের যত কম্পিটিটিভ পরীক্ষা জীবন বিজ্ঞানের আছে, যত কম্পিটিটিভ পরীক্ষা আছে, সে নিট থেকে শুরু করে গেট, নেট, সেট, সব পরীক্ষায়, স্কুল সার্ভিস কমিশনও সবই এখন এমসিকিউ। তার মানে আমরা যদি এখন থেকে এই ধারণাটা পরিবর্তন না করি যে আমরা মুখস্থ করে পড়বো না, বুঝে পড়বো, যদি না হয় পরিবর্তন, তাহলে কিন্তু আমরা ভবিষ্যতে এই বিজ্ঞান নিয়ে আর কখনো এগোতে পারবো না। মানে ওই সকল পরীক্ষায় কোয়ালিফাই করাটা মুশকিল হয়ে যাবে। একদমই একদমই। এখন স্যার যে কোশ্চেনগুলো হয়, আগের মতো গতানুগতিক কোশ্চেন হয় যে একদম ওই জায়গা থেকে ডিরেক্টলি করে দেবে। এখন কিন্তু একটু নিজের থেকে বুঝতে হবে, একটু ক্রিয়েটিভিটি থাকতে হবে। ওই আন্ডারস্ট্যান্ডিংটা না থাকলে ওই ধরনের কোশ্চেনটা ঠিকঠাক করে সলভ করা যাবে না। একদম ঠিক। আমি একটা ছোট উদাহরণ দেব। আমরা ডিএনএ সবাই শুনেছি। দেখো, আমরা মুখস্থ করি ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড, আমরা সবাই এটা একদম ক্লাস 5, 6, 7 থেকে কথাটা শুনেছি। আচ্ছা, এই নামটা যদি আমরা একটু ভাবি, এই নামটা কেন দেওয়া হয়েছে? আমি রসায়নের দিকে যাব না, আমি যদি বায়োলজির দিক থেকে ভাবি, এর বৈশিষ্ট্য কি? না, এর বৈশিষ্ট্য হচ্ছে অ্যান্টি প্যারালাল। মানে কি? উল্টো দিকে, অর্থাৎ ডিএনএ যে দুটো তন্ত্র আছে, দুটো উল্টো দিকে আছে। তাহলে আমি যখন তার ভৌত গঠনটা মুখস্থ করছি, সঙ্গে সঙ্গে আমি ভিজুয়ালাইজ যদি করার চেষ্টা করি যে এটার গঠনটা লেখা আছে এরকম, এটা কেমন হতে পারে, পাশাপাশি আমি একটু ছবি আঁকি, তো সঙ্গে সঙ্গে আমি যদি পাশে একটা ছোট নোট খাতা রাখি, আমার নিজের নোট খাতা, যিনি পড়িয়েছেন, যার নোট আমি পড়ছি, যারই নোট পড়ি না কেন, পাশে আমার মতো করে ছোট ছোট করে যদি নোট নিয়ে রাখি, তাহলে মনে হয় বায়োলজিটা প্রথম দিন থেকেই ভালো লাগবে। কারণ প্রথম থেকেই আমার কনসেপ্টটা ক্লিয়ার হচ্ছে যে ওই টার্মটা কেন বলা আছে, এবং ভিজুয়ালাইজ করতে পারছে যে যে জিনিসটা বলা হলো তার সিগনিফিকেন্সটা কি। একদম ঠিক, এই কথাটাই বলার। এবং এর সঙ্গে আরেকটা, ধরো ডিএনএ না হলে বুঝলাম এটা হয়তো রসায়নের বিষয়, অনেক সময় আমাদের কেমিস্ট্রি বইতে আছে। ধরো তোমাদের পড়ানো হচ্ছে সপুষ্পক উদ্ভিদের চিত্র। সপুষ্পক উদ্ভিদ মানে যাদের ফুল হয়। এই ফুল যখন পড়ছি তখন আমাদের ধারণা সবসময় মাথায় আসছে যে একটা ফুল কেমন দেখতে হয়। ওই আমরা দেখি তো নিজের মতো করে একটা ফুলের ছবি আঁকি। তো যখন আমরা পড়ছি ওই চ্যাপ্টারটা, যে পুষ্পের চিত্র, তো আমরা সঙ্গে সঙ্গে আমরা পাশে একটা খাতা রাখতে পারি, দেখি নিজের মতো করে আঁকি। বইয়ের মতো নয়, নিজের মতো করে, যেটা নিজের ভালো লাগছে। আমি আজকে রাস্তায় আস্তে আস্তে একটা জবা ফুল দেখেছি, দেখি তো আঁকি। তো সেই ফুলের কি কি অংশ সেটা আমি কি নিজে চোখ বন্ধ করে ভিজুয়ালাইজ করতে পারছি? দেখি তো বৃত্তি কোনটা, দলমণ্ডল কোনটা। আমার মনে হয় যদি প্রথম দিন থেকে এইভাবে পাশে একটা খাতা রেখে, যেটা চোখের সামনে দেখছো, জীবন বিজ্ঞানে একটা সুবিধেও হচ্ছে, এটা আমরা চোখের সামনে দেখতে পাই। কেমিস্ট্রিতে কিন্তু ওই জিনিসটা হয় না। সেটা না দেখেও যদি এত ইন্টারেস্ট পেতে পারি, তাহলে যে জিনিস দেখতে পাচ্ছি সেটা কেন ভালো লাগবে না? আমার মনে হয় স্যার ছোটবেলা থেকেই এই ল্যাকিংটা ছোটবেলা থেকে শুরু হয়। যিনারা গাইডও করেন, যে জিনিসটা আপনি বললেন যে ছোটবেলা থেকে যদি উনারা এই গাইডেন্সটা যদি দেন যে তোমরা বাবু আজকে ফুল পড়ানো হবে, একটা ফুল তুলে নিয়ে আসবে তো সবাই, এই যে ধরুন তার মধ্যে একটা ইন্টারেস্ট তৈরি করা হলো, আজকে ফুল নিয়ে পড়ানো হবে, জবা ফুল নিয়ে পড়ানো হবে, স্যার একটা ফুল নিয়ে যেতে বল। ছোট তো, কিন্তু আমাদের এই বয়সেও হয়তো ভালো লাগবে না এই ব্যাপারটা, কিন্তু তারা যখন 6, 7, 8 যখন পড়ছে, তখন তাদের একটা যখন ফুল নিয়ে আসতে বলা হবে, তাদের বলা হবে যে এটাকে একটু ব্লেড দিয়ে কেটে দাও, তো এর ভেতরে এই জিনিস, মজার একটা, সত্যিই একটা ইন্টারেস্টিং ব্যাপার হবে। একদম খুব ভালো লাগছে কথাটা শুনে যে তুমি কেমিস্ট্রির ছাত্র, শিক্ষক, সেখানে তুমি যদি ফুলের প্রসেসটা বলে মনে রাখতে পারো যে এইভাবে করলে ফুল মনে থাকতে পারে, সেটা তোমরা কেন নয়, তোমরা ছাত্রছাত্রীরা, তোমরা যেদিনই মনে হচ্ছে যে স্যার যে চ্যাপ্টারটা পড়াচ্ছেন, হয়তো স্কুলে পড়ছো, সেভাবে টিউশনেও হয়তো দেখানো সম্ভব নয়, নিজে থেকেই দেখো না যে জিনিসটা আজকে পড়ানো হয়েছে, সেটা বাড়িতে গিয়ে বাড়ির পাশের সেই ফুল গাছটা নিয়ে
ফুলটাকে দেখো না, কেটে ব্লেড দিয়ে কেটে ভেতরে কি আছে, বৃতিটা কেমন আছে, দলমণ্ডল কেমন আছে, পুংকেশর চক্র কেমন আছে, গর্ভকেশর চক্র কেমন আছে। তুমি যদি প্রথম দিন থেকে ওই ছবিটা খাতায় এঁকে নাও, তোমার সারা জীবন কিন্তু এটা তোমার মনে থাকবে। বিশেষ করে যারা নিট জেই দিয়ে যারা ডাক্তারি পরীক্ষার দিকে যাবে, দেখো তোমাদের সেই অর্থে কিন্তু এই বটানি জায়গাটা কিন্তু ডাক্তারিতে কাজে লাগবে না, কিন্তু এই বিষয়টা, এই বিষয়গুলো কিন্তু রাখা হয়েছে কেন জানো তো? কারণ যখন তোমরা ডাক্তারি পড়াশোনা করবে, যখন তোমরা মেডিকেল সায়েন্স পড়বে, এমবিবিএস পড়বে, তখন অনেক রেফারেন্স আসবে, যখন বায়োলজির এই বিষয়গুলো তোমার কিন্তু কনসেপ্টটা লাগবে। মানে আপনি বলছেন যে নিটের পরবর্তী সময়ে যখন ওরা এমবিবিএস পড়বে কখনো লাগতে পারে, কখনো লাগবেই। বিশেষ করে একটা উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবে যে পাতা যদি কখনো যে কোনো গাছকে তোমরা দেখো, এর পাতাটা এমন ভাবে সাজানো থাকে ঠিক সূর্যের আলোটা যেন প্রত্যেক পাতাতেই পড়ে। ঠিক সেইভাবে যদি আমাদের কোনো ইনস্ট্রুমেন্ট নিয়ে কাজ করতে হয়, যে জিনিসটা হয়তো কোনো একটা আলোকে অ্যাবজর্ব করবে ভালো করে, তাহলে কিন্তু আমি যদি সেই গাছের স্ট্রাকচারটা ভালো করে মনে রাখতাম যে কিভাবে তার পাতা অ্যারেঞ্জমেন্ট আছে, তাহলে কিন্তু সেই ইনস্ট্রুমেন্টটা আমি ভালো ইউজ করতে পারবো, ইউজ এবং বানাতেও পারবো এবং ইউজও করতে পারবো, এবং সেটা কিভাবে সহজভাবে কাজ করতে পারবো দেখতে পারবো। ঠিক একটা ছোট্ট উদাহরণ দিই, আমরা যারা সার্জেন যারা, তাদেরকে সাধারণত কি করা হয় না, আমাদের যখন ডেড বডিকে দেখা হয়, কিন্তু যারা ভালো ফুলকে ডিসেকশন করতে পারে, ফ্লাওয়ার ডিসেকশন করতে পারে, বৃত্তিকে আলাদা করতে পারে, দলমণ্ডল আলাদা করতে পারে, দেখা গেছে তারা ভালো সার্জেন হয়। তার কারণ ওইটা অনেক বেশি ডেলিকেট কাজ। একটা ছোট্ট ফুল থেকে যখন আমি বৃত্তি, দলমণ্ডল, পুংকেশর, গর্ভকেশর আলাদা করব একটা স্লাইডের মধ্যে, ওই 2 স্লাইডের মধ্যে, আমার যদি ওই স্কিলটা ভালো তৈরি হয়ে যায়, তাহলে আমি যখন অ্যাজ এ সার্জেন যখন অ্যাকচুয়ালি আমি ফিল্ডে নামছি, তখন আমার অনেক বেটার স্কিল কাজ করবে, এবং এটা কিন্তু পরীক্ষিত সত্য। আচ্ছা, আমার মনে হয় স্টুডেন্টরা এই জিনিসটা কখনো ভেবে দেখেনি এবং তাদের ভাবনার মধ্যে আসেনি এবং তাদের ভাবানো হয়নি অ্যাকচুয়ালি। আমার যেটা মনে হয় যে বোটানি সাবজেক্টটাও তাদের এই ফিল্ডে লাগতে পারে, নিটের অ্যাসপিরেন্টদের লাগতে পারে, ফিউচারে লাগতে পারে, কখনো হয়তো তারা ভেবে দেখেনি কিংবা তারা ভাবেনি এই জিনিসটা। শুধু বোটানি নয়, যে কোনো বিষয়, মানে জীবন বিজ্ঞানের যে কোনো বিষয় কিন্তু তোমরা পরবর্তীকালে যারা অ্যাসপিরেন্ট, তোমরা ইয়ং অ্যাসপিরেন্ট যারা, তোমরা যে কোনো ফিল্ডেই যেতে চাচ্ছ, তোমাদের কিন্তু লাগবে। এখানে পড়াশোনাটা মুখ্য নয়, কিভাবে পড়ছো সেটা মুখ্য। তার কারণ হচ্ছে আমরা এখানে আলোচনা করছি যে একটা বিষয়কে কিভাবে আমরা বিজ্ঞানের মতো করে পড়বো, বুঝে পড়বো। ঠিক। তো শুনলে স্যারের কথা, স্যার সুন্দর করে এক্সপ্লেন করলেন যে অ্যাকচুয়ালি প্রত্যেকটা জিনিস কিন্তু ইম্পর্টেন্ট, এবং ছোটোবেলা থেকে যদি তোমরা এইভাবে বুঝে শুনে যদি প্র্যাকটিক্যাল যে কিভাবে অ্যাকচুয়ালি ভিজুয়ালাইজ করে যদি পড়ো, তাহলে আমার মনে হয় যে জিনিসটার প্রতি তোমাদের ইন্টারেস্টও তৈরি হবে। আর ওই মুখস্থ তো সবই করতে হয়, কিন্তু না বুঝে মুখস্থ করার ওই যে চিন্তাভাবনাটা আমার মনে হয় তোমাদের আস্তে আস্তে করে কমতে থাকবে। আরেকটা যেটা আপনার কাছে জিজ্ঞাসা করবো, যে আপনি দীর্ঘদিন পড়াচ্ছেন স্যার, এখনও কলেজে পড়াচ্ছেন, আপনি কোনটা প্রেফার করবেন? বায়োলজি কিংবা জীবনবিজ্ঞানে নোট দেওয়াটা প্রেফার করবেন, নাকি তাদের বলবেন যে বইটা একটু খুঁটিয়ে পড়ো? মানে এটা মানে লাইফ সায়েন্সের ক্ষেত্রে হতে পারে, ছোটদের ক্ষেত্রে একটা আলাদা সেগমেন্ট হলেও হতে পারে, বড়দের ক্ষেত্রে 11-12 বড় বই, মোটা বই রয়েছে, দুটো ক্লাসের ক্ষেত্রে কিভাবে জিনিসটা অ্যাপ্লাই হবে? খুব সুন্দর একটা প্রশ্ন করা হয়েছে আমাকে, যে আমরা সবাই বলি যে না বই পড়ো, এটা স্বাভাবিক কথা, বই পড়ো, কিন্তু বাস্তবে যারা তোমরা পড়াশোনা করছো, তোমরা ভালো করেই জানো এইটুকু সময়ের মধ্যে এত বড় সিলেবাস শেষ করা সম্ভব নয়। সেই জন্য আমরা কি করি, অনেক সময় স্কুলের বাইরেও কারোর কাছে আমরা গাইড নিতে যাই যে কিভাবে আমরা পড়বো, সেটা টিউশন বলি বা যেভাবে সেটাকে আমরা ব্যাখ্যা করি না কেন। আমার মতে বইটা সবসময় প্রায়োরিটি হওয়া উচিত, কারণ বইতে যে কথাটা লেখা আছে সেটা অনেক দিনের অভিজ্ঞতা লব্ধ একজন লেখকের, তার এক্সপ্রেশন, তিনি লিখেছেন। আর নোট হচ্ছে যিনি পড়াচ্ছেন তিনি মনে করেছেন যে বই, এই দুটো বইয়ের এইগুলো ইম্পর্টেন্ট, সেইটা আমার পরীক্ষার জন্য দরকার, তাই তোমাদেরকে ডেলিভার করছি। তো আমাদের একটা মার্চ পদ্ধতিতে আসতে হবে। কীরকম? আমার পক্ষে যদি বই পড়া সম্ভব না হয়, আমরা কি করব, যে শিক্ষক মহাশয়ের কাছে আমরা পড়ছি, যার কাছে আমরা পড়ছি, ওনার নোটটা আমরা নিলাম, ক্ষতি নেই, আমরা পড়লাম, কিন্তু তার পাশাপাশি অবশ্যই আমাদের ওই দিনের ওই চ্যাপ্টারটার ওইটুকু অংশটা যেন বই থেকে একটু দেখে নেওয়া হয়। এমনও হতে পারে শিক্ষক মহাশয় যে অংশটা দিয়েছেন সেই অংশটা আমার কঠিন লাগছে, ঠিক, সেটা আমার ভালো লাগছে না, আমি কি করলাম, বই থেকে ওই অংশটা, সেটা হয়তো একটা বই নয়, দ্বিতীয় বই, তৃতীয় বই থেকে ওই অংশটা আমার মতো করে সহজ করে ওই জায়গাটা লিখে নিলাম। বা হয়তো এমন হলো শিক্ষক মহাশয় যেটা পড়িয়েছেন আজকে সেটা আমার কঠিন লাগছে বা সহজ লাগছে, তখন আমি
আরেকটু সেটাকে অ্যাডভান্স করার জন্য, আরেকটু সেটাকে ভালো করে আমার নিজের মতো করে মনে হলো যে আমার আরেকটু আমি নিজেকে একটু ডেপথ বাড়ানোর জন্য আমি দুটো বই থেকে ওই জায়গাটা একটু ছবি এঁকে নিলাম, কয়েকটা পয়েন্ট অ্যাড করলাম, তাহলে কি হলো নিজের মতো হয়ে গেল। নিজের মতো করে একটা নোট তৈরি থাকলো এবং সে নিজের চিন্তা ভাবনা করে ওই নোটটা বানিয়েছে, যেটা কিন্তু দীর্ঘদিন ওর মধ্যে থাকবে, মনে থাকবে ওর মধ্যে। একদম ঠিক। এবং এটা তুমি যতদিন বেঁচে থাকবে, তুমি যদি বায়োলজি বা জীবন বিজ্ঞান জীবনে কখনো নাও পড়ো, তুমি ওই যে খাতাটা, নিজের খাতাটা বানিয়েছো, সেটা তোমার কিন্তু সারা জীবন একটা সম্পদ থাকবে, জীবনের কখনো না কখনো কোনো না কোনো জায়গায় ওটা তোমাদের কাজে লেগে যাবে। ঠিক ঠিক স্যার, এটা আমি নিজে ফিল করি। এখন আমি যখন আইআইটি প্রিপারেশন নিয়েছিলাম স্যার, নোটপত্র আমি নিজেই বানাতাম। অনেক স্টাডি মেটেরিয়াল, অনেক কোচিং ইনস্টিটিউটের মেটেরিয়াল থাকে, কিন্তু সমস্ত কিছু দেখে আমি একটা বানিয়েছিলাম স্যার। বিশ্বাস করবেন না, এখনও আমি ওই নোটপত্র দেখেও কিন্তু এখনও অনেক হেল্প নিই, যে এই জিনিসটা পড়াবো, একটু দেখে নিই এই জিনিসটা কী লেখা ছিল। মানে সে যে নিজের মতো করে বানিয়েছিল, আমার এখনও মনে আছে কোন পেজে কী জিনিসটা ছিল, ওই পেজে ওই জায়গায় এই কোণে এই জায়গাটা বক্স করে লেখা আছে। এই যে ব্যাপারটা, নিজের মতো করে যখন একটা নোট বানানো হয়, তাতে কি হয়, দীর্ঘদিন ওই টপিকটা তার মাথায়ও থাকে এবং সুন্দর করে জিনিসটা ও একবার দেখলে মনে রাখতে পারবে যে হ্যাঁ, এই জিনিসটা আমি এই সময় লিখেছিলাম এবং মনে পড়ে যাচ্ছে। তো আপনি বলছেন যে একটা মিক্স অ্যাপ্রোচে থাকা দরকার, যে যেই টপিকটা পড়ানো হলো সেই টপিকটা একটু বাড়িতে এসে একটু আরেকবার বইটা দেখে নিল, দিলে। আরেকটা জিনিস স্যার আমি যেটা ফিল করেছি, বইতে না স্যার একটা স্টোরি থাকে। ধরুন আমি চলন পড়াবো, ট্যাকটিক চলন, ন্যাস্টিক চলন, এইসব জিনিসপত্র সব রয়েছে। তারা কিন্তু ডিরেক্টলি স্যার কখনো সংজ্ঞাতে যায় না, তারা কিন্তু আগে একটা স্টোরি বলে। তোমরা দেখে থাকবে বাড়ির পাশে তোমাদের এইরকম এরকম জিনিসগুলো দেখবে, লাউ গাছের পাতাটা ওই দিকে চলে গেছে সূর্যের দিকে, হ্যাঁ, বা ধরুন নারকেল গাছের গায়ে যে ওই যে লতানো গাছটা ওই দিকে সব চলে গেছে, কেন এদিকে গেল না, এরকম করে স্যার একটা স্টোরি বলা থাকে। তারপরে কিন্তু আসে তারা মেন টপিকে, যে এই যে জিনিসটা তোমরা দেখেছিলে, এই জিনিসটা হচ্ছে এই জিনিস বলে। মানে আমি জাস্ট একটা আইডিয়া, আমাদের কেমিস্ট্রিতেও সেরকম ডিরেক্টলি কিন্তু কোনো জিনিস, কোনো মেকানিজম বা কোনো রিয়াকশানে ডিরেক্টলি আসে না। ওরা প্রথমে বলে যে যদি এইটা হতো তাহলে কি হতো, যদি এটা এইভাবে করা হয় তাহলে কি হতো, তাহলে চলো আজকে এইটা নিয়ে আমরা ডিসকাস করি, যেটা আমরা পড়ানোর সময় যেটা করি। তো আমার মনে হয় যখন একটা মেন টপিকের আগে যখন একটা স্টোরি যখন বলে দেওয়া হবে তাকে, সে স্টোরির থ্রু দিয়ে কিন্তু সে আস্তে আস্তে সাবজেক্টে ঢুকতে থাকে, যেটা কিন্তু স্যারেদের বা কোচিং সেন্টারের নোটে যেটা থাকে না। সুতরাং বই পড়াটা আমারও মনে হয় তো খুব গুরুত্বপূর্ণ, একবার পড়লে সাবজেক্টের প্রতি ডেপথও তৈরি হয়। বাংলা মিডিয়ামের স্টুডেন্টরা যারা মেডিকেলের যারা এক্সাম দিতে চায়, নিটের মতো এন্ট্রান্স এক্সাম দিতে চায়, ওদের স্যার প্রথম থেকে একটা ওই ভয় কাজ করে যে নিটের এক্সামে বায়োলজিটা পুরোপুরি এনসিইআরটি বেসড, এনসিইআরটি থেকে কোশ্চেন আসে। এনসিইআরটি হচ্ছে ইংলিশ মিডিয়ামের বই, আমাদের বাংলা মিডিয়ামের যে সকল কনভেনশনাল বইপত্র রয়েছে মোটা বই বাংলায় লেখা থাকে, এনসিইআরটির বইটা কিন্তু ইংলিশে লেখা থাকে। তো ওরা না স্যার একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকে যে এনসিইআরটি করবো নাকি বাংলা বই পড়বো। এপাশে বোর্ডের জন্য বাংলা বই পড়তে হচ্ছে, স্যারেরা পড়াচ্ছেন, নোটপত্র পড়াচ্ছেন, সেপাশে সবাই বলে রেখেছে যে এনসিইআরটি না পড়লে তুমি কিন্তু বাবু নিটে ভালো স্কোর করতে পারবে না, কারণ ওখানে লাইন বাই লাইন কোশ্চেন আসে। স্টুডেন্টরা কি করবে এই মতো অবস্থায়, যে ওরা এনসিইআরটি পড়বে নাকি তারা বোর্ডের জন্য তারা বাংলা বইটা পড়বে? খুব ভালো প্রশ্ন একটা। আমাদের পশ্চিমবঙ্গে বিশেষ করে এই অঞ্চলের ছেলে মেয়ে বেশিরভাগই সবাই বাংলা মিডিয়ামের ছাত্রছাত্রী। আমরাও বাংলা মিডিয়ামে পড়াশোনা করেছি। বাংলা মিডিয়ামের পড়ার একটা সুবিধেও আছে, কারণ এটা আমাদের মাতৃভাষা। আমরা এটাকে কেন নেগেটিভ হিসেবে নেব যে এটা আমাদের বাংলায় পড়ছি মানে আমাদের ক্ষতি, আমরা এটাকে পজিটিভ হিসেবে নিই। কারণ বাংলা আমাদের মাতৃভাষা, যতটা সহজে বাংলা আমরা বুঝতে পারবো বাংলা বই থেকে, ইংরেজি বইটা প্রথমে ধরলে কিন্তু বুঝতে পারবো। ঠিক ঠিক, একদম। আমি সেই জন্য ছাত্রছাত্রী তোমাদের উদ্দেশ্যে বলবো, তোমরা আগে বাংলা বইটা ভালো করে পড়ো, যতটা তোমার মনে হচ্ছে একদম ইংরেজি বই পড়ার দরকার নেই। তোমরা ফার্স্টে বাংলা চ্যাপ্টারটা পড়ে নাও। ধরো তুমি কোর্স পড়ছো, কোর্সের ইংরেজি সেল, আমরা সবাই জানি সেল। তো যেগুলোই মনে হচ্ছে তুমি জানো ইংরেজিতে, সেগুলো তোমরা পাশে পাশে প্রথমে লিখে নাও। তাহলে কি হলো, মেন টার্মগুলো, যেগুলো প্রধান যে বিষয়গুলো, সেগুলো তোমাদের আগে ক্লিয়ার হয়ে গেল যে এটার ইংরেজি কি, ওটার ইংরেজি কি। তবে এখনকার বাংলা বইতে ওগুলো ইংরেজি দেওয়াই থাকে। ঠিক তারপরেই তুমি কি করো, তুমি এনসিইআরটি বইটা দেখো, ওই চ্যাপ্টারটা, গোটা বই শেষ করে, গোটা বই না, ধরো একটা চ্যাপ্টার শেষ হলো, তুমি ওই চ্যাপ্টারে এনসিইআরটি দেখো কি লেখা আছে। স্যার চ্যাপ্টার ওয়াইজ নাকি টপিক ওয়াইজ করলে মানে আরো ভালো হয়? না, চ্যাপ্টার মানে আমি টপিকই বলছি, মানে ওই চলন গমন চ্যাপ্টারটা তুমি দেখলে, ধরো ওইখানে তোমার সবটা পড়ার দরকার নেই। ধরো চলনের যেখানে ডেফিনেশন দেওয়া আছে, চলন কাকে বলে, তুমি তো ওই টার্মটার ইংরেজিটা অলরেডি লিখে রেখেছো বাংলা বইতে, তাহলে ওই টার্মটা দেখো বোল্ডে করা আছে, এনসিইআরটি বই বোল্ডে করা আছে, তুমি সেই 2 লাইনটা পড়ো।
কাকে বলে। তোমার আগে পরের গল্প পড়ার দরকার নেই, ওই গল্প ওই বইতেও লেখা আছে আর ইংরেজি বইতেও লেখা আছে। তাহলে তুমি এখন থেকেই ওই টার্মগুলো তোমার মাথায় ঢোকা শুরু হয়ে গেল, তাহলে তোমার আস্তে আস্তে ভীতিটা কাটতে থাকলো। এবার এক সময় দেখবে তোমরা নিজেরাই বুঝতে পারবে, এক সময় এমন হচ্ছে তুমি কোষ বলছো না, তুমি সেল বলছো, সঙ্গে সঙ্গে মাথায় তোমার ইংরেজি টার্মটা আসছে, কারণ যতবার তুমি ওর বাংলা বইটা পড়ছো সঙ্গে সঙ্গে ইংরেজি টার্মটাও তোমার মাথায় ঘুরছে। ঠিক। এইবার যখন তুমি উচ্চ মাধ্যমিকটা শেষ হয়ে গেল কি 11টা শেষ হয়ে গেল, তার পাশাপাশি এইবার বইটার ওই পোর্শনটা আরেকবার তুমি রিপিট দাও, আমি বলছি এতে তোমাদের ইংরেজিটা অনেক কনফিডেন্স বাড়বে। এবং অনেক সময় যেটা হয় যখন আমরা এমসিকিউ গুলো দেখি তখন বাংলাটা না দেখবে পড়ে ঠিক বুঝতে পারবে না, যদি বুঝতে পারো ভালো, যদি বুঝতে না পারো সঙ্গে সঙ্গে ইংরেজিটা একবার দেখে নাও, দেখবে তোমার ওই যে তখন আগে তুমি এনসিইআরটি বই থেকে ইংরেজিটা পড়েছিলে তখন ওই এমসিকিউটা করা তোমার পক্ষে অনেক দ্রুততার সঙ্গে হবে যেটা তুমি বাংলা বই থেকে করছিলে। তার কারণ কি, কারণ ওখানে অনেক সিম্পলিফাই ওয়েতে ইংরেজিটা লেখা থাকে, আর বাংলাতে একটু কঠিন করে লেখা থাকে, কারণ সেটা আমরা অতটা যারা বাংলা করছেন ওরা তো ইংলিশ মিডিয়াম থেকেই বাংলা করছেন, তখন কি আক্ষরিক বাংলা হয়ে গেছে, তখন তুমি ইংরেজিটা পড়বে, তখন তুমি বুঝতে পারবে ওই ইংরেজি করাটা তোমার কতটা গুরুত্বপূর্ণ ছিল। ঠিক ঠিক, মানে স্যার যেটা বলতে চাইছেন যে অ্যাট দ্য সেম টাইম তোমার যখন বাংলার কোনো টপিক পড়ানো হচ্ছে, চ্যাপ্টার পড়ানো হচ্ছে, সেই সময় তুমি যে মনে হয় যে এই জিনিসটার বাংলা ইংলিশ কি হতে পারে, এই জিনিসটা ইংলিশ কি হতে পারে, তুমি ডিকশনারি রাখতে পারো, স্যার বললেন। আর এখন তো তোমাদের সবার কাছে মোবাইল রয়েছে, মোবাইলে ট্রান্সলেটার রয়েছে, বা এখন স্যার গুগল লেন্স রয়েছে, একবার লেন্সের ছবি তুললে সমস্ত বাংলাটা দিয়ে দেবে। তো সেই পাশে পাশে যদি তারা লিখতে থাকে, একটা সময় স্যার রিপিটেশন আসতে শুরু করে যে এই টার্মটা বারবার ইউজ হচ্ছে, তো সেই টার্মটা যদি একবারও দুবার তিনবার চারবার যদি ওই জিনিসটা লিখতে থাকে, তারপরে কিন্তু আস্তে আস্তে ওর মধ্যে হ্যাবিচুয়েট, আচ্ছা লোকোমোশন মানে এইটাকে এই বলে, তো ও তারপরে কিন্তু আস্তে আস্তে করে যখনই এই জিনিসটা দেখতে পাবে তখন কিন্তু মাথায় সঙ্গে সঙ্গে ধরে নেবে, আচ্ছা এইটা বলতে এই গমনের কথা বলা হচ্ছে, চন্দনের কথা বলা হচ্ছে। তো আমার মনে হয় স্যার যেটা বললেন ওটা যদি তোমরা করো তাহলে মনে হয় খুব হেল্প হবে তোমাদের। লাস্ট যে কোশ্চেনে আসবো স্যার, সবচেয়ে গুরুত্বপূর্ণ, স্টুডেন্টদের সবার একটা কোয়ারিজ থাকে যে স্যার ক্লাস 11 থেকে নিটের প্রিপারেশান কিভাবে নেব। আপনি অনেকদিন নিটের জন্য পড়িয়েছেন যখন প্রফেসর হয়েছিলেন না, তো আপনার কাছ থেকে আমি জেনে নেব স্যার যে কিভাবে ক্লাস 11-এর শুরু থেকেই নিটের প্রিপারেশান নেবে এবং রেগুলার ইয়ারে কিভাবে বায়োলজিতে ভালো স্কোর করতে পারবে, স্যার একটু যদি বলেন। সত্যি কথা, আমাদের এই বর্তমান সময়ে প্রত্যেকেরই সময়ের একটা দাম আছে। আমরা ভাবি যে না আমরা এক বছর হয়তো নিটটা দেব না, আমরা আগে উচ্চ মাধ্যমিকটা করব, এক বছর আমরা ড্রপ দেব, তারপরে আমরা পড়ব। আবার হলো না, আবার আমরা ড্রপ দিলাম, আবার নিট দিলাম। দেখো এতে তোমরা একটা জিনিস খুব কল্পনা করে দেখো, প্রত্যেক বছর যত ছাত্রছাত্রী দিচ্ছে, রিসেন্ট যে ডেটা সেগুলোতে প্রত্যেকবারে লাখো লাখো ছাত্রছাত্রী নিট দিচ্ছে। তার মানে এবারে আমি নিট পেলাম না, তার মানে আমি সেই লাখো লাখো ছাত্রীর সঙ্গে কম্পিটিশনে চলে আসলাম। তার মানে প্রত্যেকবারে আমি কিন্তু কম্পিটিশনটা বাড়ছে, কমছে না। এবার হলো বাকি প্রিপারেশন। তো আমি যেই প্রিপারেশনটা আমি উচ্চ মাধ্যমিকের পর এক বছর ধরে নেব, সেটা যদি উচ্চ মাধ্যমিক পড়তে পড়তে, বিশেষ করে 11 থেকেই, কারণ আমরা যেটা সিলেবাস দেখেছি প্রায় প্যারালাল সমানই সিলেবাস, কিছু হয়তো ডিটেলিং আছে। তো যদি আমরা চাই যে আমরা মোটামুটি 70% প্রিপারেশন নিয়ে রাখবো উচ্চ মাধ্যমিকের সঙ্গে সঙ্গে, তাহলে আমার যেটা মতামত, যেভাবে আমরা পড়াতাম বা যেভাবে পড়াশুনো হতো, তোমরা যেদিন থেকেই উচ্চ মাধ্যমিক পড়াশোনা শুরু করবে সেদিন থেকেই তোমরা পাশাপাশি, এখন বাংলা বইতেও এমসিকিউ দিয়ে দিয়েছে, যে সহজ করে শুরু করো, যে আমার যে বিষয়টা বা যে ইউনিটটা আজকে স্যার পড়ালেন, সে টিউশনেতে হোক কি আমার স্কুলে হোক, আমি সঙ্গে সঙ্গে সেটার এমসিকিউটা একবার প্র্যাকটিস করব। আমার ভুল হবে, অনেক ভুল হবে, ভুল হোক, কিন্তু সেই ভুলটা হলেও আমি কিন্তু আরেকবার রিপিটেশন করব। আর এমসিকিউ করার একটা পদ্ধতি, ছোট্ট একটা ক্লু বলি যে কিভাবে করলে ভালো হয়, যে কখনো একটা এমসিকিউ পড়ে একটা এমসিকিউ করা উচিত নয়, এটা আমার মতামত। যে আমরা আগে কোশ্চেনটা স্ক্রিন করব। আমি আজকে ঠিক করলাম যে আমি আজকে 20টা এমসিকিউ করব, তাহলে আমি 20টাই এমসিকিউ করবো, এর বেশি নয়। তাহলে আগে আমি 20টা এমসিকিউ আগে পড়বো, যেটা মনে হচ্ছে আমি প্রথমেই পারবো, প্রথম সুযোগেই পারবো, সেটা আমি ইয়েস করলাম। আর যেটা আমি প্রথম সুযোগে পাচ্ছি না, সেটা আমি অফ করলাম না, পরে পরে চলে গেলাম। এবার 20টার মধ্যে আমি 5টা পারলাম ফার্স্ট চান্সে, তাহলে ওই 5টা আর পড়ারই দরকার নেই। সেকেন্ড চান্সে যখন আবার এমসিকিউটা আমি পড়ছি, তাহলে কিন্তু ওই 5টার মধ্যে হয়তো 3টে ঠিক করব, যেটা হয়তো আগে করলে 2টো ঠিক হতো।
তার কারণ এখানে আমি আবার রিপিট করতে পারছি, সময় কিন্তু একই লাগছে, কারণ প্রথম 5টা করার জন্য আমি কিন্তু বেশি সময় নিচ্ছি না, আমার যেটা জানা আমি কুইক সেটা পেরে চলে যাচ্ছি। আর দ্বিতীয়বারে যখন আমি কোশ্চেনটা করছি তখন কিন্তু প্রথম প্রশ্নটা আরেকবার রিপিট হচ্ছে, মানে প্রথমবারে যদি ভুল হওয়ার চান্স থাকতো দ্বিতীয়বারে সেই ভুল হওয়ার চান্সটা অনেকটা কমে যাচ্ছে। আমার মনে হয় এভাবে যদি তোমরা এমসিকিউটা প্র্যাকটিস করো এতে অনেক বেশি অপশান তোমরা করতে পারবে, কারণ দুটো বেশি অপশান করা মানে তোমরা হয়তো 10,000 স্টুডেন্ট থেকে এগিয়ে যাচ্ছ। তোমরা ধরো যে চ্যাপ্টারটা পড়া হলো বা যে ইউনিটটা পড়া হলো সেই ইউনিটটা তোমাদের আগে স্কুলে পড়া হোক, টিউশনে পড়া হলো, হয়তো প্যারালালি পড়া হচ্ছে না, তোমার যেটা মনে হচ্ছে যেটা বেটার পড়া হয়েছে, হয়তো স্কুলে পড়ানো এই চ্যাপ্টারটা ভালো হয়েছে, ওই টিচারটা স্কুলে এই চ্যাপ্টারটা ভালো পড়িয়েছেন, তাহলে ওই চ্যাপ্টারটা তুমি পড়ো। তোমার যেটা মনে হচ্ছে তুমি ক্লাসে বুঝতে পেরেছো সেই চ্যাপ্টারটা তুমি নিজে পড়ো, তারপরে তার এমসিকিউটা করো, ওই 10টাই করো, প্রথম 10টাই করো। তোমার মনে হলো যে না আজকে টিউশনে এই ক্লাসটা ভালো হয়েছে, ওই চ্যাপ্টারটাই তুমি বাড়িতে এসে পড়ো, পড়ে তার এমসিকিউটা করো, 10টা করো, বেশি নয়। তাহলে কি হবে, তোমাদের এমসিকিউ ভীতিটা কাটবে। প্রথম দিন থেকেই পড়ার পাশাপাশি 5 মিনিট সময় লাগিয়ে তোমরা 10টা এমসিকিউ 5 দুগুণে 10 মিনিট লাগবে, তোমরা একবার প্র্যাকটিস করে দেখো না কটা ঠিক হচ্ছে। ঠিক হয়নি পরের দিন শিক্ষক মহাশয়কে বলো যে স্যার এইটা কেন ঠিক হলো না, ওনাকে বলা হয়তো দরকার নেই যে এমসিকিউটা ভুল হয়েছে, স্যার এই জায়গাটা ভুল হলো কেন। আমার মনে হয় তাহলে প্রথম দিন থেকেই তোমাদের মাল্টিপল চয়েস কোশ্চেন যে করার যে ভয়টা যে ভুল হয়ে যাবে সেটা আস্তে আস্তে কেটে যাবে, পরে তখন অনেক এমসিকিউ একসঙ্গে করতে পারবে। আরেকটা স্যার মনে হয় আমি যেটা কেমিস্ট্রির ক্ষেত্রে যেটা স্টুডেন্টদের বলি, ওই সেম জিনিসই প্রথমে যেটা বললেন যে ওরা প্রথমে যেই চ্যাপ্টারটা টিউশনে পড়ানো হচ্ছে, এখন তো স্কুলে তো সেইভাবে ক্লাস ওরা 11-12 স্টুডেন্টরা সেরকমভাবে ক্লাস করে না, তো টিউশনে একটা টপিক পড়ানো হচ্ছে, সেই টপিকটা বা সেই চ্যাপ্টারে শেষ হয়ে যাওয়ার পরে সেই রিলেটেড যত রকমের এমসিকিউ আছে সে সলভ করলো। অ্যাট দ্য সেম টাইম সে যদি নিটের পিওয়াইকিউ যদি করে ফেলে ওই চ্যাপ্টারে, যে চ্যাপ্টারটা পড়ানো চলছে ওই চ্যাপ্টারের যদি ও পিওয়াইকিউটা করে ফেলে, তার মধ্যে কিন্তু আইডিয়া চলে এলো, সেখান থেকে যদি ধরুন 50% 30% যদি কোশ্চেন সলভ করতে পারে ঠিকঠাক করে, তখন কিন্তু তার মধ্যে একটা কনফিডেন্স হবে যে নিটের আমি 30% কোশ্চেন সলভ করতে পারছি, এবং কোশ্চেন সম্বন্ধে তার একটা ক্লিয়ার আইডিয়াও তৈরি হচ্ছে যে নিটের কোশ্চেন এই রকম ধরনের হয়, আমাকে এইভাবে প্রিপারেশনটা নিতে হবে। তো আমার মনে হয় এরা যেটা করে, স্টুডেন্টরা যেটা ভাবে যে নিটের প্রিপারেশান আর বোর্ডের প্রিপারেশান যেন আলাদা জিনিস, ওই যে একটা ডিস্টিংক্ট মেন্টালিটির জন্য ওরা দুটো জিনিসটাকে আলাদা আলাদাভাবে ভাবার জন্য আমার মনে হয় কোথাও না কোথাও ওরা প্রেশার নিয়ে ফেলে আর কি, যে আমি বোর্ডের জন্য পড়ছি, হায় হায় 2 মাস আমি নিটের জন্য পড়লাম না, কি নিটের জন্য পড়ছি 2 মাস, হায় হায় বোর্ডের জন্য পড়লাম না, আমি মনে হয় বোর্ড থেকে হারিয়ে যাচ্ছি, কি নিট থেকে হারিয়ে যাচ্ছি। ব্যাপারটা এরকম নয়, টপিক তো একই জিনিস, হ্যাঁ বোর্ডের জন্য একটু বেশি ভাস্ট থাকে, নিটের জন্য একটু কম থাকে, কারণ এনসিইআরটি বেসড কোশ্চেন হয়, পুরোপুরি এনসিইআরটি বেসড কোশ্চেন হয়। তো আমার মনে হয় যে চ্যাপ্টারটা পড়া হচ্ছে ওই চ্যাপ্টারটা যদি এনসিইআরটি বায়োলজির ক্ষেত্রে এনসিইআরটি পড়ে নিয়ে পিওয়াইকিউ করে, আর যেটা আপনি বললেন ওই টপিকের ওপরে যত ধরনের এমসিকিউ হতে পারে, এখন অনেক বইপত্র পাওয়া যায়, তো সেই সকল কোশ্চেন যদি ওরা সলভ করে ফেলে, অ্যাট দ্য সেম টাইম ওরা বোর্ডের জন্যও এগিয়ে থাকলো, আর বোর্ডেও তো এখন এমসিকিউ প্যাটার্নের কোশ্চেন হয়ে গেছে ফার্স্ট সেমিস্টার আর থার্ড সেমিস্টার, তো অ্যাট দ্য সেম টাইম নিটের প্রিপারেশনও চললো আর বোর্ডের জন্য প্রিপারেশন চললো। কিন্তু ওই জায়গায় একটা ওরা সমস্যা করে ফেলে যে দুটো আলাদা মেন্টালিটি নিয়ে চলার জন্যই অ্যাকচুয়ালি প্রবলেম হয়ে যায়। তার সঙ্গে এই কোচিনে পড়বো, ওই কোচিনে পড়বো, ও স্টাডি মেটেরিয়াল, এই স্টাডি মেটেরিয়াল, এগুলো করতে করতে ওদের মাথাটা খারাপ হয়ে যায়। একদম ঠিক, তোমাদের যেখানেই পড়ো না কেন আলটিমেট পরীক্ষাটা তোমাদের নিজেদেরই লাগাতে হবে, তাই তোমরা স্যার যেটা বললেন সেটাও মাথায় রাখবে। তবে আমি বলি প্রথমে একটু সহজ দিয়ে শুরু করো, বিশেষ করে বায়োলজির ক্ষেত্রে কি হয়, যেহেতু আমরা সাবজেক্টটা অতটা ভালো করে পড়ে আসি না, প্রথমে যদি অনেক ভুল হয়ে যায় তাহলে তোমার কনফিডেন্সটা কমে যাবে। সেই জন্য প্রথমে আগে বইতে তোমার যে সহজগুলো শুরু করো, তারপরে তুমি নিটের কোশ্চেনটা ধরো, তুমি দেখবে নিজেই বুঝতে পারবে যে তোমার মধ্যে উন্নতি হচ্ছে। আমরা আজকের এই আলোচনার একেবারে শেষ মুহূর্তে পৌঁছে গেছি। আশা করছি তোমাদের এই আজকের যে এই এপিসোডটা তোমাদের সবারই খুব হেল্প হবে, খুব ভালো লাগবে। যদি এরপরে স্যারের কাছ থেকে যদি আরও কিছু জানতে চাও তাহলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে স্যারের কাছ থেকে আর কি জানতে চাও। আর স্যার কিন্তু খুব সুন্দর বোটানি পড়ান, যদি কোনো দিন পসিবল হয় তাহলে স্যারকে আমি রিকোয়েস্ট করব কয়েকটা টপিক হয়তো যেগুলো তোমাদের কমপ্লেক্স লাগে, তোমাদের কঠিন লাগে, সেই টপিকগুলো স্যার কোনো দিন হয়তো ডিসকাস করে দেবেন। স্যার আবার আপনাকে ধন্যবাদ আমাদের এখানে সময় দেওয়ার জন্য। আশা করছি স্টুডেন্টদের আজকের এই এপিসোডটা ভালো লাগবে এবং তাদের ফিউচারে তারা যে প্রিপারেশন নিতে চায় তাতে হেল্প করবে। আরেকটা জিনিস, আমরা কিন্তু স্যার যেহেতু পিএইচডি করেছেন, স্যার এখন পিএইচডি স্টুডেন্টদের গাইডও করেন,
তো স্যারের কাছ থেকে আমরা ফিউচারে কখনো এই বিষয়েও জানবো যে ফিউচারে কি স্কোপ রয়েছে বায়োলজিতে, কিংবা পিএইচডি কীভাবে করতে হয়, রিসার্চ কীভাবে করতে হয়, সেই সম্বন্ধেও স্যার কোনো দিন যদি আমাদের সময় হয় তাহলে আমরা এই ব্যাপারেও কখনো ডিসকাস করব। থ্যাংক ইউ তোমাদের সবাইকে। স্যার আমরা এখানেই আজকে তাহলে শেষ করছি। তাহলে তোমরা মন দিয়ে পড়াশুনো করো, আর যে কথাগুলো আমরা আজকে ডিসকাস করলাম ওইগুলো একটু মেনে চলার চেষ্টা করো। আশা করছি তোমরা সবাই খুব ভালো রেজাল্ট করবে, এবং সায়েন্সের সাবজেক্টের প্রতি, বিশেষ করে বায়োলজি নিয়ে আজকে ডিসকাশন, বায়োলজি সাবজেক্টের প্রতি তোমাদের সবার শুরু থেকে একটা আগ্রহ তৈরি হবে। থ্যাংক ইউ সো মাচ।